Good evening. Welcome to my channel Times WBCS. আজকে মডার্ন ইন্ডিয়া যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার উপর একটা ওভারভিউ ডিসকাশন করব। কারণ আমি আগের দিন বলেছিলাম যে যেহেতু অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া আমার একটা রিভিশন কয়েকটা রিভিশন ক্লাস হয়ে গেছে, তো নেক্সট যেটা স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল মুভমেন্ট। তো সেই হিসাবে আজকে আমি এই মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল যে মুভমেন্ট তার সেখানে কী কী টপিক আছে সেই টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে একটু ডিসকাস করব। যে প্রথমে আমরা যে সেকশনটা যেটা পড়ব সেটা হচ্ছে ব্রিটিশ এক্সপেনশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা দেখব যে মুঘল সাম্রাজ্য পতন হচ্ছে, যখন আকবরের সময় থেকে আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়ে গেছে 1600 খ্রিস্টাব্দে, এবং জাহাঙ্গীরের সময় থেকে দেখব যে বিভিন্ন ফরেন বিদেশি শক্তিগুলো আস্তে আস্তে দেশে আসতে শুরু করছে। তো যখন মুঘল সাম্রাজ্য কমপ্লিটলি পতন হয়ে গেল এবং ছোট ছোট সাম্রাজ্য বা বিভিন্ন রিজিওনাল স্টেট তৈরি হয়ে গেল, তারপরে দেখব যে সেই সমস্ত স্টেটগুলোর উপরে আস্তে আস্তে ব্রিটিশরা যে উদ্দেশ্যে এসেছিল বাণিজ্য করার উদ্দেশ্যে, সেখানে তারা আস্তে আস্তে পলিটিক্সে জড়িয়ে যাচ্ছে এবং ভারতবর্ষে তারা ক্ষমতা বিস্তার করছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে কর্ণাটিক ওয়ার পূর্ব, ঠিক আছে, তারপর হচ্ছে মাইসোর অ্যান্ড ইটস রেসিস্টেন্স টু দ্য ব্রিটিশ এক্সপেনশন, অ্যাংলো মারাঠা ওয়ার অ্যান্ড টিট্রিস, অ্যাংলো শিখ ওয়ার্স, অ্যানেক্সেশন অফ সিন্ধ, স্ট্রাকচার অফ দ্য ব্রিটিশ রাজ। ব্রিটিশরা এইভাবে আস্তে আস্তে ব্রিটিশ রাজের যে স্ট্রাকচারটা কী সেটা, গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়েস, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কীভাবে আস্তে আস্তে যে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে কীভাবে একের পর এক বিভিন্ন ধরনের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমরা শেষ পর্যন্ত দেখব 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, যে আইনটা পরবর্তীকালে ভারতবর্ষের সংবিধানের একটা মুখ্য পার্ট হয়ে উঠেছিল। তো এইভাবে আমরা দেখব যে এগুলো পড়ব। ব্রিটিশদের আসার ফলে ভারতবর্ষে যে শুধু যে পলিটিক্সের উপরেই যে প্রভাব বিস্তার করেছে তা নয়, ভারতবর্ষে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক চেঞ্জেস হয়েছে। তারা কিন্তু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে বেশি করেছিল, নজর দিয়েছিল, এবং তারা দেশ থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল এগুলো সব নিয়ে গিয়ে তারা সেখানে নিজেদের দেশে, কারণ ইংল্যান্ডও কিন্তু সেই অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড কিন্তু অনেকটা শিল্প বিপ্লবের সময় দেখবো ইংল্যান্ড কিন্তু পিছিয়ে ছিল, ঠিক আছে। রাশিয়া, ফ্রান্স, জার্মানিতে অনেক পিছিয়ে ছিল, কিন্তু পরবর্তীকালে তারা আমাদের দেশ জয় করার ফলে তারা কিন্তু সেখান থেকে কাঁচামাল নিয়ে তারা কিন্তু আস্তে আস্তে আফ্রিকায় বা ভারত, এশিয়া এই সমস্ত জয় করার ফলে তারা কিন্তু সেখান থেকে কাঁচামাল নিয়ে নিজেদের দেশে ইন্ডাস্ট্রিকে গ্রো করেছিল, এবং প্রচুর সম্পদে ভারত বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা, এশিয়ার এই সমস্ত মহাদেশ থেকে প্রচুর পরিমাণ তারা সম্পদ লুটপাট করে নিয়ে গেছিলো। তো এইভাবে আমরা দেখবো আস্তে আস্তে তারা যে ড্রেন অফ ওয়েলথ করছে কীভাবে। তারপরে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট আছে, জমিনদারি রাজবাড়ি সেটেলমেন্টগুলো এগুলো। তারপর হচ্ছে গিয়ে ওপিয়াম প্রোডাকশনটা ভালো, ওপিয়াম ম্যানুফ্যাকচারটা করতে হবে। তো বিহারের সব থেকে ব্রিটিশদের সময় বিহারে ওপিয়ামটা ভালো চাষ হতো, এটা জানতে হবে। তারপর হচ্ছে গিয়ে আসছে এর ফলে আমাদের যে এই ব্রিটিশ রাজের যে অর্থনৈতিক সিস্টেম, তার ফলে অর্থনৈতিক যে একটা এক্সপ্লয়টেশন হচ্ছিল, তার ফলে যে আমাদের দেশে যে রুরাল ইন্ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, গ্রোথ অফ দ্য ল্যান্ডলেস লেবার তৈরি হচ্ছে, অর্থাৎ জামিনদারি সিস্টেম, রায়তোরা সিস্টেম, এই সমস্ত সিস্টেমগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কৃষকরা কোনো লাভবান হয়নি, জমিদাররাই লাভবান হয়েছিলেন বেশিরভাগ, যার ফলে কী তৈরি হচ্ছে, রুরাল ইন্ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, ল্যান্ডলেস লেবার তৈরি হচ্ছে, তারা শেষ পর্যন্ত জমি জামা ছেড়ে দিয়ে তারা শিল্প কারখানায় কাজে লেগে যাচ্ছিল। এইভাবে অর্থনৈতিক তাদের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে ডিসিশন বা অর্থনৈতিক ক্ষেত্রে যে তারা রিফর্মস এনেছিলেন, সেই শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের খুব ভালো হয়নি। তারপরে আমরা দেখবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ইন্ডিয়াতে কী হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে কীভাবে, যে না তারা কী করছে, মেশিন মেড জিনিসপত্র ভারতবর্ষে
সাপ্লাই করছে, অর্থাৎ এখান থেকে ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছে, তারা মেশিন মেডগুলো ভারতবর্ষে সাপ্লাই করছে। এবং এখানে যে কুটির শিল্প সেগুলো খুব, যেহেতু দাম সেগুলোর দাম অনেক বেশি হয়, যার ফলে সেখানে সেখানে দেখা যাচ্ছে গিয়ে তাদের উপরে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, এবং বিদেশ থেকে যে সমস্ত, তাদের দেশ থেকে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ট্যাক্স কমিয়ে দিয়ে সেগুলো বাজারে সস্তা দরে বিক্রি করছে। যার ফলে মানুষ সস্তায় বস্ত্র বা সমস্ত বা জিনিসপত্রগুলো কিনতে শুরু করছে। কুটির শিল্প, ভারতীয় শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকছে। তো এইভাবে আমরা দেখব যে এইভাবে কীভাবে ব্রিটিশদের যে রাজের ব্রিটিশ রাজের ফলে যে অর্থনীতিতে কীভাবে তাদের একটা অর্থনীতিতে ভারতবর্ষে কী ইম্প্যাক্ট করেছিল সেটা আমরা দেখব, সেটা পড়বো। দুই, কালচারাল অ্যাসপেক্টটা বলবো। কি কালচারাল অ্যাসপেক্টের ক্ষেত্রে যে ইন্ডিয়ান রেনেসাস, তো ব্রিটিশরা আসার পরে কিন্তু ভারতবর্ষে একটা কিন্তু ওয়েস্টার্ন কালচার ডেভেলপমেন্ট হয়েছিল, যার ফলে কিন্তু একটা রেনেসাস এখানে এসেছিল। সেখানে আমরা পড়ব যে বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত যে বিভিন্ন যে যে ইন্ডিভিজুয়ালস যারা হচ্ছে রামমোহন রয়, বিদ্যাসাগর, ডিরোজিও, হ্যাঁ, এরা যেভাবে কালচারাল অ্যাসপেক্টটাকে যেভাবে পরিচালনা করেছিলেন সেটা দেখব আমরা। তারা নেচার অফ লিমিটেশনস অফ 19th সেঞ্চুরি, তো 19th সেঞ্চুরিতে লিমিটেশনটা কী ছিল সেটা দেখতে হবে। নেচার অ্যান্ড লিমিটেশন অফ দ্য 19th সেঞ্চুরি, গ্রোথ অফ ইন্ডিয়ান মিডল ক্লাস, কীভাবে মিডল ক্লাসগুলো গ্রো করছে, প্রেস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, আচ্ছা সংবাদপত্র এবং তার কী প্রভাব ছিল সেটা দেখতে হবে। রেস অফ মডার্ন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কীভাবে মডার্ন লিটারেচারগুলোর এবং হচ্ছে মডার্ন লিটারেচারগুলোর নাম জানতে হবে, সেই লিটারেচারগুলো লেখক কারা ছিল সেগুলো জানতে হবে। অফিসিয়াল সোশ্যাল রিফর্মস মেজার্স বিফোর 1857 তে সোশ্যাল রিফর্মস, ঠিক আছে, 1857 সালে আগে যে সমস্ত সোশ্যাল রিফর্মসগুলো হয়েছে সেগুলো জানতে হবে। এবং আমরা দেখব যে 1857 সালের আগে যে সোশ্যাল রিফর্ম হয়েছে, যেটা আমরা দেখব যে বিধবা বিবাহ আইন প্রচলন 1829 খ্রিস্টাব্দে, তার আগে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহ আইন প্রচলন, এইগুলো অনেকটা ক্ষেত্রে কী করেছিল যে অর্থোডক্স যে সমস্ত ব্রাহ্মণ ছিলেন তাদেরকে কিন্তু মানে তারা কিন্তু এর ফলে বিরাগভাজন হয়েছিলেন, যার ফলে তারা ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে, কারণ ব্রিটিশদের সহযোগিতায় এই সমস্ত সংস্থাগুলো হয়েছিল। ব্রিটিশরা কিন্তু অনেকটা অনেক রিফর্ম ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে নিয়ে এসেছিলেন, যার ফলে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে একটা যে ব্রিটিশ যে একটা রেসিস্টেন্স তৈরি হয়েছিল, যেটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে মহাবিদ্রোহ 1857 সালে। তো রেসিস্ট্যান্ট টু দ্য ব্রিটিশ রুল, 1857 রিভোল্ট, পেজেন্ট মুভমেন্ট দেখবো আমরা, সেখানে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট আছে, কাস্ট মুভমেন্ট আছে। সব থেকে ইভি রামাস্বামী নেইকারের ব্যাপারটা আমরা তো জানি যে কাস্ট মুভমেন্টের ক্ষেত্রে, আর তাছাড়া আরও অন্যান্য কাস্ট মুভমেন্ট এখানে হয়েছিল, এচোবা মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের মুভমেন্ট এই সময় হয়েছিল, সেগুলো আমাদেরকে পড়তে হবে। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল দ্য ফার্স্ট পেজের ক্ষেত্রে কী বলবো, কীভাবে আমাদের দেশে যে জাতীয়তাবাদের কীভাবে উন্মেষ আমাদের এখানে হয়েছিল। তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হচ্ছে 1885 খ্রিস্টাব্দ থেকে, এবং গ্রোথ অফ দ্য এক্সট্রিমস, কীভাবে চরমপন্থা ভাব তৈরি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্য থেকেই। হ্যাঁ, ইকোনমিক ন্যাশনালাইজেশনের স্বদেশি মুভমেন্ট পূর্ব সবথেকে ইম্পর্টেন্ট টপিক, স্বদেশি মুভমেন্টটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে কি অ্যাক্ট অফ 1909 অ্যান্ড ব্রিটিশ পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুলস, ঠিক আছে, এখানে আমরা 1909 খ্রিস্টাব্দে দেখব যে মর্লেমিন্টো রিফর্মস অ্যাক্ট, যেখানে মুসলিমদের সেপারেট ইলেক্টোরেটের একটা ব্যবস্থা করে দিয়েছিল, এবং এখান থেকে দেখব যে ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি সেটা স্টার্ট হতে শুরু করেছিল। মুসলিম ইন্ডিয়াতে সেপারেটিস্ট ট্রেন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকছিল, অর্থাৎ হিন্দু মুসলিম যে কনফ্লিক্টটা আস্তে আস্তে বাড়তে থাকছিল, শেষ পর্যন্ত যেই কনফ্লিক্টের লাস্ট পরিণতি আমরা দেখেছি ভারতের স্বাধীনতা বা ডিভাইড অফ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব যে কংগ্রেস লীগ প্যাক্ট, 1919 খ্রিস্টাব্দে কংগ্রেস লীগ প্যাক্ট একটা আছে, হোম রুল মুভমেন্ট আছে। এই হোম রুল মুভমেন্টটা শেষ পর্যন্ত 1920 খ্রিস্টাব্দে কিন্তু
স্বরাজ্য সভা নামে পরিচিত হয়েছে, কারণ 1920 খ্রিস্টাব্দে যখন মহাত্মা গান্ধী হোম রুল এর প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি কিন্তু এর নাম চেঞ্জ করে দিয়ে স্বরাজ্য সভা করেছিলেন। নেক্সট আমরা যেটা পড়ব গান্ধী অ্যান্ড হিজ থট। এখানে চলে আসবো যে গান্ধী অ্যান্ড হিজ থটের যেখানে আমরা পড়বো, সেখানে মহাত্মা গান্ধী সম্পর্কে জানবো, মহাত্মা গান্ধীর যে থট কী ছিল। তারপর টেকনিক অফ দ্য মাস মুভমেন্ট, হিজ টিচিং অফ দ্য মাস মুভমেন্ট। তারপর হচ্ছে খিলাফত অ্যান্ড নন কপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টস, কুইট ইন্ডিয়া মুভমেন্টস, এগুলো সম্পর্কে ডিটেলস সেট করতে হবে। আদার আদার স্ট্যান্ড ইন দ্য ন্যাশনাল মুভমেন্ট, দ্যাট রেভলিউশনারিজ, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা, আদার স্ট্যান্ড ইন দ্য ন্যাশনাল মুভমেন্ট দ্যাট ইজ দ্য রেভলিউশনারি মুভমেন্ট, যে আমরা ভারতবর্ষে দেখবো যে রেভলিউশনারি মুভমেন্ট হচ্ছে বৈপ্লবিক জাতীয়তাবাদের পাশাপাশি কিন্তু একটা বৈপ্লবিক ভাবধারাও তৈরি হয়েছিল, যেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে একটা দেখব, আর একটা প্রথম বিশ্বযুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময় আগে পর্যন্ত দেখব। অর্থাৎ দুবার ন্যাশনাল মুভমেন্ট হয়েছিল আমার বৈপ্লবিক বিপ্লব বাদ আমাদের শুরু হয়েছিল, সেটা সেটা আমাদের দেখব। নেক্সট আমরা পড়ব কি স্বরাজিস্ট। তো আমরা সেখানে যে স্বরাজ্য পার্টি তৈরি হয়েছিল 1923 খ্রিস্টাব্দে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ্য পার্টি তৈরি হয়েছিল, কারণ কংগ্রেসের উপর একটা ক্ষোভ তাদের ছিল। তারপর হচ্ছে লেফট মুভমেন্ট, সেটা পড়তে হবে, সুভাষচন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা পড়তে হবে। নেক্সট আমরা যেটা পড়বো, দ্য সেপারেটিস্ট ট্রেন্ড ইন ইন্ডিয়ান ন্যাশনাল পলিটিক্স। সেখানে যে আমরা দেখবো যে সেপারেটিস্ট ট্রেন্ডের যাত্রা শুরু হয়েছিল মরলে-মিন্টো রিফর্মস অ্যাক্টের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত সেটা কিন্তু অনেক আকার ধারণ করেছিল, কারণ কংগ্রেসে দ্য রেস অফ দ্য গ্রোথ অফ দ্য মুসলিম লীগ, যার মুসলিম লীগের উৎপত্তি হয়েছিল। তো মুসলিম লীগ আগে থেকে 1906 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ঢাকার আগা খান নেতৃত্বে। পাকিস্তান মুভমেন্টটা দেখব পোস্ট 1945 ডেভেলপমেন্ট, দ্যাট ইজ দ্য পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই যে এই পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এই যে কীভাবে আমরা দেখলাম যে কীভাবে ইন্ডিয়া আস্তে আস্তে মানে স্বাধীন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট লাগু হচ্ছে, এবং সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইন্ডিয়ান পাকিস্তান দুটো রাষ্ট্র হিসাবে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। এইভাবে আমাদের এই সিলেবাসটুকু আমাদেরকে পড়তে হবে। তো আমরা নেক্সট দিন থেকে টপিক অনুযায়ী কোশ্চেন, ঠিক আছে, প্রথমে আমরা কী কী কোশ্চেন হতে পারে মানে সেইভাবে কিছু কিছু কোশ্চেন তুলে, ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে মোটামুটি 10টা করে কোশ্চেন রাখবো, সেই 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, আর কোশ্চেনগুলো সব কিন্তু মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে। তোমাদেরকে একটা অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কন্টিনিউ ফলো করতে থাকো। ভালো ভালো কিছু টপিক আসবে, যেটা তোমরা কিন্তু অনেক পয়সা দিয়েও কিন্তু কোনো কোচিং ইনস্টিটিউটে পাবে না, সেখানে যেটাতে তোমরা আসবে, বাসে ট্রেনে আসবে, নাম হবে কোচিং সেন্টারে যাচ্ছি, কিন্তু কাজে কিছু হবে না। তোমরা শুধু আমার চ্যানেলটাকে ফলো করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে দেখবে তোমাদের অনেক কিছু প্রিপারেশনের অনেক সহজে কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এখানে লিখেছি টাইমস WBCS-এর যে একটা ট্যাগলাইন আছে, সেটা সিম্পলিফাইং প্রিপারেশন ফর WBCS, সিম্পলিফাইং ফর WBCS প্রিপারেশন। শুধু এখানে WBCS-এর প্রিপারেশনই নয়, সঙ্গে সঙ্গে আদার এক্সামিনেশনের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা হবে, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা গ্রুপ ডি, বিভিন্ন ধরনের এক্সামগুলো তোমরা এই কোয়েশ্চেনগুলো এখান থেকে তোমরা কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে। তো তোমাদের কে অনুরোধ করবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের টাকা পয়সা লাগবে না, ফ্রিতে, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো সাবস্ক্রাইব করাটা কোনো একটা কঠিন কাজ নয়, শুধু জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত আমার ক্লাসটা থাকলো। আমি যেহেতু একটা ওভারভিউ দিলাম যে ইন্টারন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া থেকে কোনটুকু পড়বো, সেইগুলো নিয়ে আমি একটা ওভারভিউ দিলাম। নেক্সট থেকে আমরা কিন্তু ডিটেলসে ক্লাস ডিসকাশন করবো, এবং আমার এই ক্লাসটা বেশ কয়েকদিন ধরে চলবে, মডার্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর ক্লাসটা চলবে, কারণ এটা বেশ কয়েকটা একটু মানে অনেকটা বড় চ্যাপ্টার আছে যেহেতু, এবং ইম্পর্টেন্ট জিনিস আছে এর মধ্যে, সেহেতু এটা কয়েকটা ক্লাস চলবে। তো
ধন্যবাদ, গুড নাইট। তোমরা সাবস্ক্রাইব করো, আরেকবার আমি বলছি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করো।